আজকে আপনাদের জন্য একটা কোরিয়ান সিরিয়াল কিলারের গল্প নিয়ে হাজির হলাম, যেখানে একজন সাধারণ মানুষ ইন্টারনেটের সাহায্য নিয়ে নিজের টার্গেটকে ফিক্স করত এবং বিনা কারণে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলতো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তাকে পুলিশ অফিসাররা কেউই ধরতে পারত না। তো চলুন এমন একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের সোশ্যাল মিডিয়াতে আসক্ত কোরিয়ান মানুষদের দেখানো হয়, যারা সম্পূর্ণভাবে ইন্টারনেট উপরে নির্ভরশীল হয়েছিল। তাদের কেনাকাটা, গল্প স্বল্প, এমনকি লাইফ পার্টনার চয়েস করার ক্ষেত্রেও। এদের মাঝে ইয়াংশি নামের একজন ছেলে একটা ডেটিং সাইটে একটা মেয়ের সাথে গল্প করতে করতে নিজের বাড়িতে চলে যায়। আর তারপর আমাদের লিসা নামের একজন মেয়েকে দেখানো হয়, যে কিনা তাদের নতুন অফিসের ডেকোরেশনের কাজগুলো দেখভাল করছিল। দুর্ভাগ্যবশত শ্রমিকরা একটা কাজে ভুল করার কারণে অফিসে যাওয়ার সাথে সাথে লিসার বস তার উপর প্রচন্ড রাগারাগি করতে থাকে। এমনকি বস লিসাকে এটাও বলে দেয় যে এই কাজের ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা তোমার নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হবে। লিসা প্রচন্ড মন খারাপ করে। লিসা এবং তার বান্ধবী জুন বসে বসে বসকে গালাগালি করতে থাকে এবং বাড়িতে যেতে থাকে। বাড়িতে গিয়েও লিসা শান্তির দেখা পায় না, কারণ তার ওয়াশিং মেশিনটা নষ্ট। বেচারি হতাশ হয়ে পরদিন যখন অফিসে যাচ্ছিল, তখনই তার বান্ধবী জুন তাকে জানায় যে তুই চাইলেই তো একটা সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিন কিনতেই পারিস, সেকেন্ড হ্যান্ড কিনলে দামও অনেক কম পড়ে। এই কথা শুনে লিসা অনেক আগ্রহী হয়ে যায়, কারণ বর্তমানে তার কাছে টাকা পয়সা কমই ছিল। তো যাই হোক, এখন আমাদের ইয়াংশি নামের সেই ছেলেটাকে দেখানো হয়, যে কিনা আজকে ডেটিং করতে যাওয়ার প্রস্তুতি হচ্ছিল। কিন্তু তখনই তার বাড়িতে একজন লোক চলে আসে, কারণ ইয়াংশি ইন্টারনেটে তার ম্যাকবুকটা বিক্রি করার জন্য একটা পোস্ট করেছিল। এই লোকটা এসেছিল ইয়াংশি কম্পিউটার দেখার জন্য, কিন্তু অদ্ভুতভাবে এই লোকটাকে অনেক রহস্যময় মনে হতে থাকে। ইয়াংশির ম্যাকবুকটা ভালো মতো চেক করা শেষে অদ্ভুত এই লোকটা কোনো কিছু না বলে হঠাৎ ইয়াংশির বুকে চাকু ঢুকিয়ে দেয়। ইয়াংশি সেখানে ছটফট করতে করতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর সেই খুনি লোকটা ইয়াংশির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ফোনের লকও খুলে ফেলে। আর এদিকে লিসার সাথে দেখা করার জন্য তার বস তার বাড়িতে চলে এসেছিল। এই লোকটা আসলে মনে মনে লিসাকে অনেক পছন্দ করতো, আর তারা দুজন একসাথে গল্প করছিল। তখনই লিসার বান্ধবীও চলে আসে, আর তাদের বস জানতে পারে যে লিসার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। তাই তিনি স্বেচ্ছায় সেটাকে ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবেই মেশিনটার কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তো এই বস কিছুটা অপমানিত হয়ে লিসাদের বাড়ি থেকে চলে যায়। আর এদিকে সেই খুনি লোকটা ইয়াংশির বাড়িতে থাকা সকল জিনিসপত্রের ছবি তুলে সেগুলোকে ইউজড পণ্য হিসেবে বিক্রি করার জন্য অনলাইনেও পোস্ট করে। মুহূর্তের মধ্যে তার এই পোস্ট লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আর পরদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে লিসা অনলাইনে ওয়াশিং মেশিনের একটা বিজ্ঞাপন দেখতে পায়। এখানে সেই খুনি লোকটা ওয়াশিং মেশিনটাকে প্রায় অর্ধেক দামে বিক্রি করার জন্য পোস্ট করেছিল। লিসা বেশ খুশি হয়ে যায় এবং সে অফিসে যাওয়ার সময় মেসেজের মাধ্যমে ওয়াশিং মেশিনটা কেনার জন্য সেই লোকটাকে 30,000 টাকা দিয়ে ডিল করে। আর অফিসে সে যখন কাজ করছিল, তখন ডেলিভারি ম্যান সেই সেকেন্ড হ্যান্ড মেশিনটা নিয়ে তার বাড়িতে চলে এসেছিল। তাই সে কোনো রকমের ছুটি নিয়ে দ্রুত বাড়িতে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত লিসা দেখতে পায় যে এই মেশিনটা সম্পূর্ণভাবে নষ্ট ছিল, অর্থাৎ সেই লোকটা লিসার সাথে স্ক্যাম করে ফেলেছে। লিসার কাছে এমনিতেই টাকা পয়সা অনেক কম ছিল, তার উপর 30,000 টাকা লস খেয়ে এসে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। লিসা পুলিশ স্টেশনে যায় সেই স্ক্যামারের বিরুদ্ধে মামলা করার জন্য। তাই যথারীতি পুলিশ অফিসাররাও তার অভিযোগ গ্রহণ করে, কিন্তু তারা এটাও বলে দেয় যে তদন্ত করতে কিন্তু অনেক দেরি হবে। লিসা বুঝতে পারে যে পুলিশ অফিসাররা যদি তার টাকা উদ্ধার করতে পারে তাহলে সেটা অনেক দেরি হবে। তাই কোনো উপায় না পেয়ে সে কিস্তির উপর একটা ওয়াশিং মেশিন কিনে বাড়িতে চলে আসে। কিন্তু লিসা রীতিমতো প্রতিজ্ঞাবদ্ধ ছিল সেই স্ক্যামারটাকে ধরার জন্য। সে চাচ্ছিল না যে অন্য আর কেউ এই স্ক্যামারের ফাঁদে পড়ে টাকা হারিয়ে ফেলুক। তাই সেদিন রাতে লিসা ইন্টারনেটে প্রাণপণ চেষ্টা করতে থাকে স্ক্যামারটাকে খুঁজে বের করার জন্য। আর প্রায় সারা রাত খোঁজাখুঁজি করার পর সে ওই স্ক্যামারের আরেকটা পোস্ট দেখতে পায়। লিসা সেই পোস্টের কমেন্টে গিয়ে সবাইকে জানিয়ে দেয় যে এই লোকটা একজন স্ক্যামার, তোমরা কেউ যেন এই লোকের কাছ থেকে কোনো কিছু না কেনো। এই কমেন্ট পোস্ট করার পর আমাদের সেই লোকটাকে দেখানো হয়, যে কিনা আরেকজন লোকের সাথে ফোনে একটা ডিল করছিল। এই লোকটা ছিল আসলে একজন টেক জিনিয়াস। সে রীতিমতো সবকিছু হ্যাক করার ক্ষমতা রাখতো। তাই সে $2,000 বিনিময়ে একটা মেয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম সহ তার ফোনের ক্যামেরা সবকিছু হ্যাক করার জন্য ডিল করে। তারপর খুনি লোকটা দেখতে পায় যে তার পোস্টের নিচে লিসা কমেন্ট করেছিল। তাই সে সাথে সাথে লিসার সাথে পার্সোনালি মেসেজ করতে থাকে। সে লিসাকে ভালোভাবে বলে তার কমেন্টটা ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু লিসা কমেন্ট ডিলিট করতে রাজি না হওয়াতে সে তাকে একটা ফাইনাল ওয়ার্নিং দেয়। আর ঠিক তখনই লিসা তাকে বলে যে তোমার হুমকি ধামকিতে আমি একদমই ভয় পাই না, আমি পুলিশ কমপ্লেন করেছি আর তারা খুব শীঘ্রই তোমাকে ধরে ফেলবে। এই কথা শুনে স্ক্যামার লোকটা স্তব্ধ হয়ে যায়, আর সে মনে মনে লিসাকে ধ্বংস করার প্ল্যান বানিয়ে ফেলে। সে সারা চেষ্টা করে লিসার প্রায় সকল অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিয়ে নেয়। আর এই সব কিছু শেষ করে পরের দিন অফিসে আসতে লিসার বেশ খানিকটা দেরি হয়ে যায়। তাই তার বস লিসাকে অনেক গালমন্দ করতে থাকে, আর তিনি লিসাকে বলে দেয় যে আমি তোমাকে ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যেন আর এমনটা কখনই না হয়। এই কথা শোনার সাথে সাথে লিসার মনে হতে থাকে আরে সেই স্ক্যামারটাও তো তাকে ঠিক একইভাবে ফাইনাল ওয়ার্নিং দিয়েছিল। লিসার মনে হতে থাকে যে তার বসই হয়তো সেই স্ক্যামার।
যাই হোক, এসব কিছু ভুলে লিসা তার বান্ধবীর সাথে যখন দুপুরের খাবার খাচ্ছিল তখনই তার কাছে বারবার বিভিন্ন অচেনা নাম্বার থেকে কল আসতে থাকে, আর সবগুলো মানুষ তাকে বলতে থাকে যে আপনি নাকি আপনার ওয়াশিং মেশিনটা ফ্রিতে দিয়ে দিবেন, এজন্য আমরা কল করেছি। লিসা অবাক হয়ে যায়, কারণ সে এমন কোনো পোস্ট করেনি। সে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে সেদিনের মতো বাড়িতে চলে আসে। আর রাতে বেলা সে দেখতে পায় যে তার অ্যাকাউন্ট থেকে ওয়াশিং মেশিনটা ফ্রিতে গিভওয়ে করে দেওয়ার জন্য একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। লিসা অবাক হয়ে গেল, সে আপাতত সেই পোস্টটা ডিলিট করে সেদিনের মতো ঘুমাতে চলে যায়। কিন্তু তখনই একের পর এক ডেলিভারি ম্যান তার বাড়িতে আসতে থাকে, কারণ সেই স্ক্যামারে তার মোবাইল নাম্বারটা ক্লোন করে তার নাম ঠিকানা একের পর এক খাবার অর্ডারে প্লেস করছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না এসব হচ্ছেটা কি। সে সকল ডেলিভারি ম্যানকে বলে দেয় যে আমি এসব কিছু অর্ডার করিনি, কিন্তু ডেলিভারি ম্যানের কাছে প্রমাণ থাকার কারণে বেচারির টাকাও পরিশোধ করতে হয়। তাই সে পরদিন আবারও থানায় যায় এবং সেই স্ক্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশরা তাকে বোঝায় যে দেখুন, আপনার সাথে যে লোকটা স্ক্যাম করছে সেই লোকই যে আপনার এসব কিছু হ্যাক করে আপনাকে বিরক্ত করছে তার কিন্তু কোনো প্রমাণ নেই। এটা আমাদের সম্পূর্ণ আলাদা একটা অভিযোগ হিসেবে গ্রহণ করতে হবে। এটা তদন্ত করতেও কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। লিসা আবারও পুলিশের কথাগুলো শুনে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু এরপর পুলিশ অফিসার সরাসরি ইয়াংশি নামে সেই ছেলেটির বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে বাড়িওয়ালার কাছ থেকে পুলিশ অফিসার জানতে পারে যে ইয়াংশি অনেকদিন আগে বাড়ি ছেড়ে বুসানে চলে গেছে। এটা শুনে পুলিশ অফিসার তার জুনিয়রকে ইয়াংশির ফোন নাম্বার দিয়ে সেটার কল লিস্ট চেক করার জন্য বলে। আর তারপর আমরা লিসাকে দেখতে পাই, যে কিনা বাড়িতে ফেরার সাথে সাথে বুঝতে পারছিল যে তার আগে তার ঘরে কেউ ঢুকে পড়েছিল। লিসার সাথে সাথে পুলিশ অফিসারদের তার বাড়িতে ডেকে পাঠায় এবং পুলিশরা সবাই আশেপাশে সকল সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। আর এটা বুঝতে পারে যে এই বিল্ডিং এর ভেতরে যে লোকগুলো ঢুকেছিল তাদেরকে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা সম্ভব হলেও কোন মানুষগুলো কোন ফ্লোরে গিয়েছিল সেগুলো রেকর্ড করার মতো কোনো ক্যামেরা ভেতরে লাগানোই ছিল না। তাই আজকের মতো পুলিশ অফিসাররা লিসাকে শান্ত করিয়ে তাকে ঘরে পাঠিয়ে দেয়। আর তখনই পুলিশ অফিসাররা দেখতে পায় যে একের পর এক লিসার কাছে ডেলিভারি বয়রা আসছিল খাবার ডেলিভারি করার জন্য। অফিসাররা বুঝতে পারে যে লিসার অবস্থা আসলে বেশ খারাপ, তাই তারা খুবই গুরুত্ব দিয়ে কেসটা ইনভেস্টিগেশন করতে থাকে। তো যাই হোক, এখন রাতের বেলা লিসার বান্ধবী তার বাড়িতে এসে তাকে বোঝায় যে দেখ, এসব ঝামেলা না বাড়িয়ে তুই বাড়িটাই চেঞ্জ করে ফেল। কিন্তু লিসা তখনও এসব কিছুকে সিরিয়াস কোনো ঝামেলা হিসেবে গ্রহণই করেনি। তাই সেদিনের মতো সে তার বান্ধবীকে বিদায় জানিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু লিসা জানতোই না যে তার উপরে কেউ একজন নজরদারি করছে। তো যাই হোক, লিসা যখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তখনই সে দেখতে পায় তার ঘরের সামনে একজন লোক এসে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে। আসলে এই বিল্ডিং এর মালিক নাকি নজরদারি করার জন্য এই ক্যামেরাগুলো লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, লিসা যখন নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল তখনই লিসার মা তাকে মেসেজ করে বলে যে আমার ইমিডিয়েটলি 50,000 টাকা দরকার, তুমি জলদি তোমার ক্রেডিট কার্ডের পিন নাম্বারটা আমাকে বলো। কিন্তু লিসা তার মাকে জিজ্ঞেস করে যে এত টাকা দিয়ে তুমি কি করবে। লিসার মা তাকে জানায় যে ঘরে একটা এসি লাগাতে হবে। আর এই কথা শুনে লিসা বুঝতে পারে যে এটা তার মা নয়, কারণ তাদের বাড়িতে অলরেডি একটা এসি লাগানোই ছিল। তাই সে তার মাকে সাথে সাথে ফোন করলে দেখতে পায় যে তার মায়ের নাম্বারটা বন্ধ রয়েছে। আর সে তার মায়ের সাথে চ্যাটিং করলে বুঝতে পারে যে সেই হ্যাকার অলরেডি তার মায়ের অ্যাকাউন্টটাও হ্যাক করে ফেলেছে। লিসা বুঝতে পারে যে স্ক্যামের সাথে পাঙ্গা নিয়ে তার অনেক বড় ভুল হয়ে গেছে। তাই সেদিন রাতে সে যখন ঘুমানোর চেষ্টা করেছিল তখনই তার বাড়িতে অচেনা একজন মানুষ এসে তার দরজার পাসওয়ার্ড খুলে ভেতরে আসার প্রচন্ড চেষ্টা করতে থাকে। দরজা খুলো, তোমার বয়ফ্রেন্ড আমাকে মেসেজ করে তোমার সাথে টাইম পাস করার জন্য ডেকে পাঠিয়েছে। লিসা এই অচেনা লোকটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সাথে সাথে পুলিশ স্টেশনে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। আর এটা দেখে সেই লোকটা দ্রুত সেখান থেকে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই আরেকটা লোক চলে আসে লিসার সাথে সময় কাটানোর জন্য। লিসা কিছুই বুঝতে পারছিল না এই অচেনা ছেলেগুলো তার দরজার পাসওয়ার্ড কিভাবে জানতে পারছে। কিন্তু তখনই সৌভাগ্যবশত সেখানে পুলিশ অফিসাররা চলে আসে। আর পুলিশ অফিসাররা সেই লোকটাকে মারতে মারতে থানায় নিয়ে চলে যায়। আর তাকে জিজ্ঞেস করে যে তুই লিসার বাড়ির ঠিকানা আর দরজার পাসওয়ার্ড কিভাবে জানলি। লোকটা অফিসারকে জানায় যে দেখুন, লিসা নিজেই আমাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছিল, এমনকি সে নিজে তার প্রাইভেট ভিডিও করে আমাকে পাঠিয়েছে। আর এইসবের প্রমাণস্বরূপ লোকটা লিসার সাথে কথোপকথনের অনেক মেসেজগুলো পুলিশ অফিসারকে দেখিয়ে দেয়। অফিসাররা মুহূর্তে বুঝতে পারে যে লিসার অ্যাকাউন্ট হ্যাক করে তার চেহারা ডিপ ফেক করে একটা ভিডিও বানিয়ে ওই হ্যাকার এই লোকটাকে লিসার বাড়িতে পাঠিয়েছিল। এদিকে বাড়িতে গিয়ে লিসা যখন বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল আর তখনই সেই হ্যাকার তাকে মেসেজ করে লিসার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তাকে বলতে থাকে। যেমন লিসার পুরো নাম কি, তার বাবা মায়ের নাম কি, তার বাবা মা কোথায় থাকে, সে কোন স্কুলে কোন কলেজে পড়েছে, কোথায় চাকরি করে। এসব শুনে লিসা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে রীতিমতো কান্না করতে থাকে। হ্যাকারকে বলতে থাকে যে তুই একটা কাপুরুষ, সাহস থাকলে তুই আমার সামনে আয়। আর এই কথা শুনে হ্যাকারও প্রচন্ড রেগে যায়। আর এত বিরক্ত হবার কারণে পরদিন লিসা আবারও থানায় গিয়ে পুলিশ অফিসারকে বারবার বলতে থাকে যে ওই হ্যাকার যে তার সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো বিক্রি করার জন্য পোস্ট করছিল, আপনারা তার বাড়িতে কেন সার্চ করতে যাচ্ছেন না। পুলিশ অফিসার বলে যে ওই ছেলে এই শহর ছেড়েই চলে গেছে। কিন্তু তারপরে লিসা অফিসারদের কাছে সেই ছেলেটির বাড়ির তল্লাশি করার জন্য বারবার জেদ করতে থাকে। তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার লিসাকে সাথে করে ইয়াংশির বাড়িতে চলে যায় তল্লাশি করার জন্য। তখনই খুঁজতে খুঁজতে তারা ফ্রিজের ভিতরে ইয়াংশির মৃত লাশ পেয়ে যায়। উপস্থিত সকলের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। আর সাথে সাথে এই হ্যাকিং মামলাটা গুরুত্বপূর্ণ একটা মার্ডার মামলার সাথে সংযুক্ত হয়। অফিসাররা
তন্ন করে খুনির নিশান খুঁজতে থাকে, কিন্তু শত চেষ্টা করেও তারা খুনির কোনো ফিঙ্গারপ্রিন্ট বা সিসিটিভি রেকর্ডের ভিডিও কিচ্ছু পায় না। লিসা প্রচন্ড ভয় পেয়ে যায় সব কিছু দেখে। তাই অফিসার দুজন পুলিশকে লিসার সাথে তার বাড়িতে পাঠিয়ে দেয় তাকে পাহারা দেওয়ার জন্য। তারা এতদিন যে ছেলেটাকে হ্যাকার ভেবে এসেছিল তাকে তো অনেক আগেই খুন করা হয়েছে, অর্থাৎ এই খুনি আর হ্যাকার নিশ্চয়ই এক লোক। এদিকে সেদিন রাতে বাড়িতে ফিরে লিসা তার ঘরের ভেতরে কেমন একটা গন্ধ পেতে থাকে। সে বুঝতে পারে যে তার অগোচরে তার ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল, কিন্তু তখনই থানায় আরেকটা মেয়ে এসেছিল এমনই একজন হ্যাকারের ব্যাপারে অভিযোগ করার জন্য, যে হ্যাকার হুবহু লিসার মতো করেই এই মেয়েটাকে ফাঁদে ফেলেছে। লিসার মতো এই মেয়েটাও একটা সেকেন্ড হ্যান্ড জিনিস অর্ডার করেছিল, আর সেই হ্যাকারের কাছে প্রতারণার শিকার হয়। সেই প্রতারণা প্রকাশ করে দেওয়ার সাথে সাথে হ্যাকাররা সেই মেয়েটার উপরেও বিভিন্ন হামলা করতে থাকে। এমনকি সেই হ্যাকার সেই মেয়েটার বাড়িতে চলে এসেছিল, আর মেয়েটা কোনো রকমের জানালা দিয়ে পালিয়ে সরাসরি থানায় চলে এসেছে। পুলিশরা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ সমস্যা নয়, এটা কোনো সাইকোপ্যাথের কাজ। এদিকে আবারও লিসার বাড়িতে হঠাৎ করে তার বস চলে আসে। আসলে এই লোকটা এসেছিল লিসার খোঁজ খবর নিতে, কিন্তু লিসা যেহেতু আগে থেকে তার বসকে সন্দেহ করতো, তাই সে তার বসকে কোনোভাবেই ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছিল না। লিসা কোনো রকমে তার বসকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর এরপর সে নিজের ঘরের চারদিকে তাকালে দেখতে পায় যে তার ঘর ওলট পালট হয়ে আছে। কেউ যেন তার ঘরের ভেতরে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে তার কম্পিউটারে সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে চলে গিয়েছে। লিসা, আজকে তুমি খুব জলদি বাড়িতে এসেছো। লিসা বুঝতে পারে যে কেউ না কেউ তাকে ঘরের ভেতরেও নজরদারিতে রেখেছে, তাই সে সাথে সাথে আবারও পুলিশকে ডেকে পাঠায়, এবং তারা সম্পূর্ণ ঘরের অবস্থা দেখে লিসাকে নিরাপত্তা দেওয়ার জন্য তাকে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। প্রচন্ড টেনশনে লিসা ধীরে ধীরে ভয়ঙ্কর অসুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, পুলিশেরও ততদিনে একে একে করে প্রায় 6টা অভিযোগ পেয়েছিল, যেখানে ভিকটিম হুবহু লিসার মতোই পরিস্থিতিতে আটকে গিয়েছিল। তো যাই হোক, লিসা হসপিটাল থেকে আবারও নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর যখন সে গাড়িতে বসেছিল তখন হ্যাকার তার মোবাইলে ফোন করে, আর এবার লিসা অসহায়ের মতো হ্যাকারের কাছে অনুরোধ করতে থাকে যে প্লিজ তুমি এসব বন্ধ করে দাও, তুমি কি চাও আমার কাছে। তখন হ্যাকার বলে যে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, তাহলে আমি এসব কিছু বন্ধ করে দিব। তাই যথারীতি লিসা তার ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ করে ফেলে। আর হ্যাকার তাকে বলে যে মোবাইল ফোন বন্ধ করে সে যেন রাতের বেলা তার বাড়িতে অবস্থান করে, আর সে যদি পুলিশকে কিছু জানায় তাহলে সে লিসাকে প্রাণে মেরে ফেলবে। লিসা হ্যাকারের কথা মতো সব কাজ করতে থাকে। আর এদিকে পুলিশ অফিসাররা লিসার সাথে যোগাযোগ করতে না পেরে তারা লিসাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার বাড়ির নিচে চলে আসে। সেখানে গিয়ে সিনিয়র অফিসাররা যখন লিসার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিল, তখনই একজন অফিসার অফিসে বসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে দেখতে পায় যে তারা যেদিন লিসার বাড়িতে গিয়েছিল আর তাদের সামনে যে কয়েকজন ডেলিভারি ম্যান এসেছিল, তাদের মধ্যে একজন ডেলিভারি ম্যান আড়াল থেকে তাদের উপর নজরদারি করছে। এই অফিসার এটা দেখে বুঝে যায় যে নিশ্চয়ই ওই ডেলিভারি ম্যানের লোকটাই এই সব কিছুর জন্য দায়ী। কিন্তু ততক্ষণে আবার সিনিয়র অফিসারের পর্যবেক্ষণ করতে থাকা সেই হ্যাকার অতর্কিতও তার উপরে হামলা করে দেয়। সিনিয়র অফিসার তার সাথে লড়াই শুরু করে দিলেও হ্যাকারটা অফিসারকে সেখানে অজ্ঞান করে ফেলে। শুধু তাই নয়, এই লোকটা অফিসারকে মারার চেষ্টাও করছিল, কিন্তু তখনই চারপাশের লোকজন চলে আসে। সে অফিসারকে ছেড়ে দেয়, লিসার উপরে হামলা করার জন্য তার বাড়িতে চলে যায়। আর এদিকে থানায় থাকা সেই জুনিয়র অফিসার লিসাকে বাঁচানোর জন্য তার বিল্ডিং এর দিকে ছুটে আসতে থাকে। আর ততক্ষণে সেই খুনি লোকটা লিসার বাড়িতে গেলে দেখতে পায় যে লিসার সাথে দেখা করার জন্য সেখানে তার বস চলে এসেছে। আর এই লোকটা দেখার সাথে সাথে লিসার বস তাকে বলতে থাকে যে আচ্ছা, তুই তাহলে সেই লোক যে আমার লিসাকে বিরক্ত করে যাচ্ছিস, খবরদার আর কখনো এখানে আসবি না। এটা বলে বল যখন হ্যাকারের হেলমেট খোলার চেষ্টা করছিল, তখনই সেই হ্যাকার এলোপাথারি ভাবে ছুরি আঘাত করে লিসার বসকে সেখানেই খুন করে ফেলে। আর এদিকে ঘরের ভেতর লিসা যখন প্রচন্ড টেনশনে পড়ে গিয়েছিল, তখনই সে তার ঘরের চারপাশে তাকালে দেখতে পায় যে লাইটের হোল্ডারের মতো নতুন নতুন কিছু জিনিস লাগিয়ে রাখা হয়েছে। সে বুঝতে পারে যে এই জিনিসগুলো আসলে এক একটা সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে সেই হ্যাকার 24 ঘন্টায় তার উপর নজরদারি করছিল। লিসা এখন তার বসের মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু ততক্ষণে সেই হ্যাকার লিসার পেছনে চলে এসেছে। কিন্তু লিসা কোনো কিছু না ভেবেই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হ্যাকার লোকটা খুব দ্রুতই তাকে ধরে অজ্ঞান করে ফেলে। আর একদম শেষ মুহূর্তে লোকটা লিসাকে বলতে থাকে যে চিনতে পেরেছিস আমাকে, আমি সেই সিসিটিভি লাগাতে আসা মেকানিক। এটা বলে সে লিসাকে একটা গাড়িতে করে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে আরেকজন পুলিশ অফিসার সেখানে পৌঁছে গিয়েছে। লিসা কিডন্যাপ হয়ে গেছে এটা বুঝতে পেরে এই পুলিশ অফিসার তার গাড়িটা নিয়ে হ্যাকারের পিছু করতে থাকে। কিন্তু তাই নয়, সিনিয়র অফিসারও ততক্ষণে জ্ঞান ফেরেছিল। এখন দুজন পুলিশ অফিসার সেই হ্যাকারকে ধরার জন্য তার পিছু করতে থাকে। আর এভাবেই অনেকক্ষণ ধাওয়া করতে করতে দুর্ভাগ্যবশত একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় হ্যাকার এবং সেই জুনিয়র অফিসারের গাড়িটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সিনিয়র অফিসার তার সহকর্মীকে এবং লিসাকে যখন বাঁচাতে গিয়েছিল, তখন সেই সুযোগে আহত হ্যাকার সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার পর আমরা হাসপাতালে আসলে দেখতে পাই সবাই মোটামুটি ঠিক থাকলেও জুনিয়র অফিসার ভয়ঙ্কর আহত হয়ে গিয়েছে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। লিসা প্রচন্ড ভয়ে নিজেকে রীতিমতো একঘরে করে ফেলেছে। কিন্তু তারা সবাই সুস্থ হয়ে গেল। একদিন সিনিয়র অফিসার লিসাকে জানায় যে তার জুনিয়র আজকে মারা গেছে। অফিসার প্রচন্ড কষ্ট পেয়েছিল। সে এখন কেসটাকে রীতিমতো পার্সোনাল কেস হিসেবে নিয়ে এগোতে থাকে, কিন্তু ততদিনে হাল ছেড়ে দিয়েছিল লিসা। তখনই লিসার মনে হতে থাকে যে
গাড়ি দুর্ঘটনার সময় সেই হ্যাকার তাকে বলেছিল যে চিন্তা করিস না লিসা, আমি তোকে আবারও খুঁজে বের করবো আর মেরে ফেলবো। একথা শুনে লিসার মাথায় একটা বুদ্ধি চলে আসে, তাই সে সাথে সাথে অফিসারের কাছে গিয়ে বলতে থাকে যে আমরা কষ্ট করে ওই হ্যাকারকে না খুঁজে বরং আমরা একটা সিস্টেম করতেই পারি যাতে করে ওই হ্যাকারটাই আমাকে মারার জন্য আমার কাছে চলে আসে, আর তখন আমরা ওকে ধরে ফেলবো। তো যেই ভাবা সেই কাজ। পুলিশ অফিসারের সাহায্য নিয়ে লিসা একটা ফেক অ্যাকাউন্ট খুলে ফেলে এবং তার মাধ্যমে সে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। সে হ্যাকারের সে প্রায় 50-60টার বেশি পার্সেল গ্রহণ করে ফেলেছিল, কিন্তু হ্যাকারের দেখা পাচ্ছিলই না। আর এভাবে চলতে চলতে ফাইনালি একদিন রাতের বেলা আরেকটা পার্সেল নিতে গিয়ে লিসা দেখতে পায় যে এটাই ছিল সেই খুনি হ্যাকার। লিসা এসব কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না। সে সাথে সাথে অফিসারকে কল করে সবকিছু জানিয়ে দিলেও অফিসার রাস্তায় যানজটের ভেতরে আটকা পড়ে যায়, যার কারণে লিসা কোনো রকমে নিজেকে আড়াল করে খুনিকে বলতে থাকে যে তুমি আজ রাতে আমার বাড়িতে তোমার জিনিসপত্রগুলো পৌঁছে দিও, আমি ওখান থেকে সবকিছু নিয়ে নিব। লিসা ভেবেছিল যে লোকটা হয়তো তাকে ঠিকমতো চিনতে পারেনি, কিন্তু এই হ্যাকার ছিল অনেক চালাক। তাই সে সময় হওয়ার আগেই লিসার বাড়িতে গিয়ে অতর্কিত লিসার উপরে হামলা করে। লিসা কোনো রকমে হ্যাকারের কাছ থেকে নিজের প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে, আর সে পুলিশের কাছে ফোন করে নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য করতে থাকে। কিন্তু পুলিশ আসার আগেই এই হ্যাকার লিসাকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে অফিসার এসে হ্যাকারের সাথে হাতাহাতি শুরু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত অফিসার একা আসার কারণে এই হ্যাকার তাকে চাকু দিয়ে আঘাত করে আহত করে ফেলে। হ্যাকারটা রীতিমতো অফিসারকে মারতে যাচ্ছিল, কিন্তু এই যাত্রাতেও লিসা এসে অফিসারকে প্রাণে বাঁচিয়ে দেয়। হ্যাকার বুঝতে পারে যে তার উচিত তাকে লিসাকে মেরে ফেলা, কারণ সেই একমাত্র তার চেহারা দেখেছিল। তাই সে আবারও লিসাকে মারতে চলে যায়, কিন্তু তখনই অতিরিক্ত পুলিশ অফিসার হ্যাকারকে জড়িয়ে ধরে বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে। এতে হ্যাকারটা প্রচন্ড আহত হয়ে গেল। সে এখন রেগে অফিসারকে একদম প্রাণে মেরে ফেলতে চাচ্ছে, কিন্তু সৌভাগ্যবশত আবারও লিসা সেখানে পৌঁছে যায় এবং অফিসারকে বাঁচানোর জন্য লিসা পুলিশকে সাহায্য করতে থাকে। আর অফিসার লিসার সাহায্য নিয়ে তারা দুজন একসাথে সে হ্যাকারটাকে ফাইনালি সেখানে শ্বাসরোধ করে মেরে ফেলতে সক্ষম হয়। আর এখন আমাদের কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে লিসা সুস্থ স্বাভাবিক একটা জীবন কাটাচ্ছে। আর টিভির খবরে জানানো হচ্ছে যে একজন সিরিয়াল কিলার যে কিনা নিজের খুনের কাজকে সফল করতে গিয়ে একজন অফিসারকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, তার উপরে 6টা খুনের অভিযোগও রয়েছে, আর সেই অফিসার জোজোর হাতে মারা গেছে। আর এমন বীরত্বপূর্ণ কাজ করার জন্য অফিসার জোজোকে পুরস্কৃত করা হয়েছে। আর এই ঘটনার সাথে সাথেই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটা মূলত আমাদের এটাই জানান দেয় যে ইন্টারনেটের জগতে আপনি আমি কেউই নিরাপদ নই, তাই সাবধানে থাক। নিজের পার্সোনাল ইনফরমেশন যতটা সম্ভব গোপন রাখুন। তো গল্প সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে লাইক, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।